পলিটিক্যালি কল্যাণবাবু যেভাবে অসংলগ্ন কথা বলছেন, তো মানে মদন বাবুর সাথে মিল খুঁজে পাচ্ছি। আপনি শ্রীরামপুরে গিয়ে কান পাতলে অনেক কিছু শুনতে পারবেন। উৎসাহ সুলভ এই সমস্ত রাজনীতি যদি করতে চান উনি, পরিণতি উনার পক্ষেও খুব একটা ভালো হবে না। মানে এমন এমন অনেক কিছু জিনিসপত্র মানুষের সামনে চলে আসবে যেগুলো উনার ব্যক্তিগত স্তরে বিষয়গুলো খুব একটা ভালো হবে না। যে এই মিউনিসিপাল যে তোমার এই চাকরির যে স্ক্যাম আছে, কল্যাণবাবুর সাথেও থেকে অনেক মহিলারাও উপকৃত হয়েছে। আমার কাছে সব তথ্য আছে, তো সেগুলো যত কম বলবেন কল্যাণবাবু তত ভালো। কুণালবাবু যে দলের পাঠা, তার দল তার মাথায় কাটবে না লেজে কাটবে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। বিজেপি কুণাল ঘোষকে নিয়ে কোন রকম কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই দেখাচ্ছে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ঠিক ভোটের আগে ডায়মন্ড হারবারের ওসি কে সরালো নির্বাচন কমিশন, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে আজ মনোনয়ন জমা দেওয়ার দিনে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চাকরি প্রার্থীদের নাকি বিক্ষোভ। দুই ঘটনা রাজ্য রাজনীতিকে নিঃসন্দেহে প্রভাবিত করতেই পারে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন কৌস্তব বাগচি। কৌস্তব দা, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। আজ মনোনয়ন পেশের দিন তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে ধরে স্লোগানিং এবং যেটা হয় বিক্ষোভ, আপনি কিভাবে দেখছেন পুরোটা? তৃণমূল এগুলো যত করাবে তত ওদের ভোট কমবে, কিচ্ছু হবে না। এগুলো যত করবে তত মানুষের চোখে ওদের যা কি আর বলবা, ইমেজ তো আর কিছুই নেই। যেটুকুন যদি কিছু অবশিষ্ট থেকে থাকে সেটাও আর থাকবে। দাদা, অভিজিৎ গাঙ্গুলিকে শুধুমাত্র ঘুরি ধরে বিক্ষোভ তো সেটা নয়, মুখ্যমন্ত্রী একাধিক সভা থেকে চাকরি খেয়ে নিয়েছেন এই ধরনের মন্তব্য করেছেন বিচারপতি কেন্দ্র করে। এই এতগুলো ছেলেমেয়ের যদি চাকরি গিয়ে থাকে তার জন্য একমাত্র দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বড় বড় কথা বলছেন, তো এই বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুনুন, ইউটিউবে আছে, দেখতে পারবেন। রাজ্য সরকার একবারও চাকরি প্রার্থীদের কোনো, যারা চাকরি গেছে তাদের কোনো কথাই বলেন। মুখ্যমন্ত্রী এর এক্সপ্লেনেশন কি দেবেন? যে রাজ্য সরকারের বক্তব্যই তো রাজ্য সরকারের উকিল বলে। তাদের মেজর কনসার্ন হচ্ছে তাদের যাতে চোরগুলো যাতে জেলে না ঢুকে যায়। তাদের কনসার্ন হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন স্টে না হলে গোটা মন্ত্রিসভাটা জেলে ঢুকে যায়। কি করা যাবে? বর্ষিয়ান সাংসদ, আইনজীবী, আপনাদের হাইকোর্টের নিঃসন্দেহে প্রভাবশালী ব্যক্তিত্ব কল্যাণ ব্যানার্জি অভিজিৎ গাঙ্গুলিকে লাইনবাজ, পাল্টিবাজ এরকম বলে আখ্যায়িত করেছেন। খারাপ লাগে না? পাল্টিবাজ এক নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ ধান্দাবাজ। ওই লাইন ফাইন করে জজ হয়ে আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। খারাপ লাগে মানে বিষয়টা হচ্ছে কল্যাণবাবুকে এজ আ মানে প্রফেশনাল সিনিয়র হিসেবে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ওই জায়গাটা সম্পূর্ণ আলাদা। পলিটিক্যালি কল্যাণবাবু যেভাবে অসংলগ্ন কথা বলছেন, তো মানে মদন বাবুর সাথে মিল খুঁজে পাচ্ছি। এই ধরনের পলিটিক্যাল অসংলগ্ন কথাবার্তা যে ধরনের উনি বলছেন, তাতে মদন মিত্রর সাথে যথেষ্ট মিল খুঁজে পাচ্ছি। খারাপ লাগে যে এই ধরনের একজন প্রাজ্ঞ মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রফেশনে যথেষ্ট দীর্ঘদিন ধরে প্রফেশন করেছেন, সিনিয়র অ্যাডভোকেট, তার মুখে এই ধরনের কথা মানায় না। একজন বিচারপতিকে এই ধরনের কথা, বা বিচার ব্যবস্থাকে নিয়ে এই ধরনের কথা। দেখুন, বিচারপতি বা বিচার ব্যবস্থার সমস্ত কিছু যে উকিল হিসাবে আমাদেরও সবসময় ভালো লাগে তা নয়, কিন্তু তা বলে তো আমরা বিচার ব্যবস্থাকে গালিগালাজ করতে পারি না, বিচারপতিদের গালিগালাজ করতে পারি না। সেটা যদি করি, এটা মানে বিচার ব্যবস্থার মধ্যে থেকে, এই জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে থেকে যদি কেউ এই বিষয়টা করে, তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। দাদা, শেষ 2 বছর অন্তত আমি জানি হাইকোর্টের একাধিক বিষয়ে রাজ্য সরকার ক্ষুব্ধ হয়েছেন, আপনারা মামলা করেছেন বারংবার বিভিন্ন কারণে। সেখানে দাঁড়িয়ে হাইকোর্টকে অপমান করা এক নম্বর, এবং একজন আইনজীবী হিসেবে বলা 5 মিনিটে সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে আসবো, এটা কোথাও গিয়ে আইন ব্যবস্থার দিকে কি কাদা ছড়াছড়ি বিষয়টা হচ্ছে ইনডাইরেক্টলি? স্টে হচ্ছে। অভিজিৎ ঘরে ঘুমক 5 মালিশ জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। দেখুন, আমি কল্যাণবাবুকে লয়ার হিসেবে জানি। উনি যদি এখন এই টিয়া পাখির ব্যবসা যদি শুরু করে থাকে, আমি বলতে পারবো না এখন যদি পার্ট টাইম ওটা উনি করছেন কিনা, এইগুলো আমি বলতে পারবো না। আমি ওকালতি বিষয়টা জানি, ভবিষ্যৎবাণীর ব্যাপারটা জানি না। বলেছিল তো 5 মিনিটে স্টে আসবে, কোথায় হলো? যে ফালতু ভবিষ্যৎবাণী হলো। এগুলো কখনো করা উচিত না, আমরা সিনিয়রদের থেকেই শিখেছি। কল্যাণবাবু যেমন হাইকোর্টের একজন প্রথিতযশা সিনিয়র অ্যাডভোকেট, এছাড়া অন্যান্য অনেক মানুষজন আছে, আমরা বহু সিনিয়রদের থেকে এই বিষয়গুলো শিখেছি যে লতে কখনো এই বিষয়গুলো প্রেডিক্ট করতে নেই, ক্লায়েন্টদের কখনো বিষয়গুলো গ্যারেন্টি সহকারে বলতে নেই যে এই অর্ডার এনে দেবো, এই অর্ডার এনে দেবো, কখনো বলতে নেই। আমাদের কাজ মামলা করা, বিচারটা শোনানোর কাজ আমাদের নয়।
তো এগুলো যদি আমরা কাউকে বলি, ধরুন কোনো মক্কেলকে বললাম যে তুমি আমাকে মামলাটা আমি তোমার করছি, তোমাকে আমি অর্ডারটা করিয়ে দেবো, তো মক্কেল তো সেই আশায় থাকে। কারণ কল্যাণবাবুর কথা শুনে রাজ্য সরকারের যদি আশাটা হয়ে গিয়ে থাকে, তাহলে তো সেটা কল্যাণবাবু সেই আশাটা তো মেটাতে ব্যর্থ হয়েছে। এখন তার জবাব কল্যাণবাবু দেবেন। এটা কি কোথাও একটা অবলম্বন বলে মনে হয়, চারিত্রিক অবলম্বন বলে মনে হয়? আমি জানি না রিসেন্ট টাইমে যে মন্তব্য উনি করেছেন বিভিন্ন ক্ষেত্রে, উচিত নয়। একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এই বিষয়গুলো করা উচিত না। উনার মান সম্মান মানুষের চোখে দীর্ঘদিন ধরে এমনিতেই খুব তলানিতে গিয়ে ঠেকেছিল। মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি যে ধরনের কথাবার্তা বলেন, ওই ধরনের আচার ব্যবহার করেন, যেভাবে বাক্য চয়ন তার, তো সেই ক্ষেত্রে কল্যাণবাবুর প্রতি যে খুব আহামরি এক্সপেকটেশন আছে তা না। তবে আমি তোমাকে এটুকুন বলতে পারি যে অ্যাজ আ সিনিয়র অ্যাডভোকেট, প্রফেশনাল একজন মানুষ হিসাবে আমি হাইকোর্টে দীর্ঘদিন ধরে দেখেছি, আমি আশা রাখবো যে অনেক বয়সও হয়েছে, এই কথাগুলো বলাটা একটা ওনার বয়সী লোকের বা প্রফেশনের একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট সুলভ বিষয়গুলো নয়। এর আগে উনি বলেছেন কেন অভিতের বউ ছেড়ে চলে গেছে, 5 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন না। এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? পুরো 2 নম্বরই মাল, কথাই ভালো করে বলতে পারে না। ওই ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না, একটা দেন বলো, দিতে বলো না ওকে। 4 বছর না করে কি নিঃসন্দেহে এই কথাগুলো আইনজীবী নয়, একটা মানুষ কল্যাণবাবু যদি এখনই মেয়ে মানুষদের নিয়ে কথা বলা শুরু করে, বউ নিয়ে কথাবার্তা শুরু করে, আপনি শ্রীরামপুরে গিয়ে কান পাতলে অনেক কিছু শুনতে পারবেন। যদি সেগুলো কল্যাণবাবু মনে করে যে সেগুলো জনসমক্ষে আসা দরকার, ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ধরনের কুৎসার রাজনীতি করে না, কিন্তু এই কুৎসা সুলভ এই সমস্ত রাজনীতি যদি করতে চান উনি, পরিণতি উনার পক্ষেও খুব একটা ভালো হবে না। মানে এমন অনেক কিছু জিনিসপত্র মানুষের সামনে চলে আসবে যেগুলো উনার ব্যক্তিগত স্তরে বিষয়গুলো খুব একটা ভালো হবে না। তো এগুলোর থেকে করা, মানে এগুলো থেকে বিরত থাকাই মনে হয় ওনার পক্ষে ভালো। রাজনীতি হবে ইস্যু ভিত্তিক, আপনি বউ বাচ্চা ইংরেজি জানা স্বাভাবিক। শুনুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইংরেজিও খুব একটা ভালো ইংরেজি নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে একটা কথা বলতে গিয়ে 10 বার তোতলে ইংরেজি বলে, আমাকে মার্জনা করবেন, আমি একজন প্রফেশনাল, একজন সিনিয়র, যতই হোক আমার প্রফেশনাল সিনিয়র, তার সম্পর্কে বলছি। তো কল্যাণবাবু যে ইংরেজি যে ফ্লুয়েন্ট ইংলিশ বলে তা নয়, কল্যাণবাবুর ইংরেজিও ভেঙে ইংরেজি বলা, তোতলে ইংরেজি বলা, এটাকে আমি খারাপ ভাবে দেখি না, একদম খারাপ ভাবে দেখি না। যে দীর্ঘদিন ধরে 34 বছর ধরে সিপিএম এর আমলে বা সেই সময় থেকে যে একটা বিষয় ছিল যে ইংরেজি শিক্ষাটাকে তুলে দেওয়ার জন্য একটা জেনারেশন খুব হ্যাম্পার হয়েছে, এর জন্য না অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ইংরেজিটা যে স্ট্রং হতেই হবে এটা তো প্যারামিটার নয়। অনেক মানুষজন আছে তাদের ইংরেজিটা যথেষ্ট স্ট্রং নয়। প্রণববাবুর ইংরেজি খুব একটা স্ট্রং ছিল না। প্রণববাবু যেভাবে যে ডায়ালেক্টে ইংরেজি বলতেন, সেই ডায়ালেক্টে কিন্তু ইংরেজিটা যে খুব আহামরি বিশাল স্ট্রং তা নয়, কিন্তু প্রণববাবুর শব্দ চয়ন, বাক্য চয়ন সেগুলো অসাধারণ সুন্দর ছিল। গ্রামাটিক্যালি কোনোদিন ভুল বলতেন না। কল্যাণবাবু তো অনেক গ্রামাটিক্যাল কথাও ভুল বলেন, তো সেটা তো মাপকাঠি নয়। আইনজীবী হিসেবে ভালো আইনজীবী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যথেষ্ট ভালো মামলা করেন, তো সেই ক্ষেত্রে এটা অন্য জিনিস। সেখানে অভিজিৎ বাবু ইংরেজি বলতে পারলেন কি না পারলেন তাতে কি এসে গেল? হাইকোর্টের আমাদের আরেকজন প্রাক্তন বিচারপতি ছিলেন অসীম রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে খুব ঘনিষ্ঠ, তো তিনিও তো ইংরেজি খুব একটা ভালো বলতে পারতেন না। কিন্তু আমরা কি কখনো বলি জজ হিসেবে খারাপ? যথেষ্ট ভালো মামলা, যথেষ্ট মামলা শুনতেন, অর্ডার দিতেন, যথেষ্ট ভালো ছিল। প্রফেশনাল, পলিটিক্যালি বিষয়গুলো গুলিও না, কিন্তু আবার বলছি প্রফেশনাল জায়গাটা সম্পূর্ণ আলাদা। তো সেখানে কে ইংরেজি ভালো বলতে পারলো কি বলতে পারলো না, হার্ডলি ম্যাটার্স। দাদা ইংরেজি নিয়ে আপনি বলছেন, কিন্তু একজন ব্যক্তি আর একজনের বউ কেন ছেড়ে গেছিল সেটা ওপেন সাংবাদিক সম্মেলনে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করে বলছেন, এটা নিঃসন্দেহে লজ্জাজনক। আমি বলছি এটার সাথে রাজনীতির কি লেনা দেনা আছে? দুটো মানুষ যদি একসাথে না থাকতে পারে, তারা যদি আইনগত প্রসিজিওর মেনে তারা যদি আলাদা হয়, তার সাথে রাজনীতির কি এসে যায়? আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। আসলে বিষয়টা হচ্ছে যখন মানুষের কাছে কোনো বলার মতন কিছু না থাকে তখনই কুৎসা। তো এটা খুব পুরনো একটা পন্থা যে এই কুৎসার রাজনীতি। মনে আছে আপনাদের হাতে যখন অধীর বাবুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোন প্রেক্ষাপটে বলেছিলেন? যখন সাগরদিঘি নির্বাচনে তৃণমূল পরাস্ত হয়েছে। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে বারংবার একটা বিষয়, যেমন ধরুন শুভেন্দু অধিকারীর সাথে পেরে উঠছে না বলে শুভেন্দু অধিকারীর বাপ বেটা নিয়ে বলা শুরু করেছে। যে ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রী নিজে রাখছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, তুই তাকারি বাপ বেটা বলা শুরু করা, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীদের অবদানকে কিভাবে অস্বীকার করছে আমি জানি না। মানে গায়ে মানুষের চামড়া থাকলে তো এটা কারোর পক্ষে সম্ভব না। যেভাবে দিনের পর দিন
তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়েছিলেন সেই সময় শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা, যেভাবে নন্দীগ্রাম আন্দোলনকে তারা মানুষের স্বার্থে যেভাবে লড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই আন্দোলনের কোথাও ছিলেন না প্রথম দিকে, এটা তো সারা বাংলার মানুষ জানে। তা সত্ত্বেও যেভাবে শুভেন্দু অধিকারীদের নিয়ে ব্যক্তিগত স্তরে আক্রমণ, বা তৃণমূল কংগ্রেসের শুভেন্দুদার মানে খুব বলতে খারাপ লাগে যেই ধরনের কুরুচিকর আক্রমণ, তাই শুভেন্দু অধিকারীর তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা, হ্যাঁ, এইগুলো যে কতটা কদর্য, কতটা ঘৃণ্য হলে এই ধরনের কথাবার্তা বলা যেতে পারে। কল্যাণবাবু এই ধরনের কথা বলছেন, কিন্তু কল্যাণবাবু যেই দলের সপক্ষে কথা বলছেন সেই দলের লোকেরা কদিন আগেও হাইকোর্ট জুড়ে স্লোগান তুলেছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, রাইট, মনে আছে এটা হাইকোর্টে হয়েছিল। বার অ্যাসোসিয়েশন কল্যাণবাবুকে হাইকোর্টে তৃণমূলের লোকেরা যে হেনস্থা করেছে, এটাকে নিয়ে তো ভারতীয় জনতা পার্টি সেটা নিয়ে তো বলতে যায়নি যে কল্যাণবাবুর ওই স্লোগানটা নিয়ে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কল্যাণবাবুকে তো ভারতীয় জনতা পার্টি মাতাল বলেন। এইগুলো করার কি দরকার? কল্যাণবাবু যদি মনে করেন যে তিনি ওপরের দিকে তাকিয়ে থুতু ফেলবেন, থুতুটা কিন্তু মুখের উপরেই এসে পড়বে। এগুলো যত কম করবেন তত ভালো। আমার মনে হয় যে কাঁচের ঘরে থাকে না, তাকে কাঁচের ঘরে থেকে ঢিল টিল মারা, অন্য লোকের ঘরে ঢিল মারা উচিত না, কারণ তার সবসময় মনে রাখা উচিত তিনি কাঁচের ঘরে থাকছেন। না না, অবশ্যই আপনি নিঃসন্দেহে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। যদি বউ নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে কল্যাণ, আমি এই জায়গাটায় ঢুকছি না, যদি আমাকে ঢুকতে হয় সেটা কল্যাণবাবুর পক্ষে খুব একটা মঙ্গলময় বিষয় হবে না যদি এই জায়গাটায় ঢুকতে হয়। এই বউ বা মহিলা সংকট মানে মহিলা সংক্রান্ত বিষয় টিষয় নিয়ে যদি বেশি ঢুকতে হয়, আমি কিছুটা ইঙ্গিত দিয়ে তোমাকে বলে দিই যে এই যে এই মিউনিসিপাল যে তোমার এই চাকরির যে স্ক্যাম আছে, কল্যাণবাবুর সাথেও থেকে অনেক মহিলারা উপকৃত হয়েছে, আমার কাছে সব তথ্য আছে। সেগুলো যত কম বলবেন কল্যাণবাবু তত ভালো। সেদিন যে প্রেস কনফারেন্স করেছিলেন তিনি, কুণাল ঘোষ নিঃসন্দেহে বিচারপতিদের নিয়ে একাধিক প্রেস কনফারেন্স করেছেন, এই কুণাল ঘোষের সাম্প্রতিককালের অবস্থানটা নিয়ে আপনার কি মত? এবং উনি সাক্ষাৎকারে বলছেন এই মন্ত্রিসভার ভিতরে এমন একজন আছেন যিনি এই পুরো বিষয়টার সঙ্গে জড়িত ছিলেন। অতীতে তো কুণালবাবু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যে তার দুর্নীতির বিষয়টাও তো কুণালবাবু তুলে ধরেছিলেন, তো বাংলার মানুষ সেই সময় কুণালবাবুর বক্তব্য শুনেছেন। তারপরে বেশ কিছু বছর ধরে কুণালবাবু যেভাবে দলকে ডিফেন্ড করার জন্য যে জিনিস যা যা বলেছেন বা করেছেন সেগুলোও সবাই দেখেছেন। কুণালবাবুর কদর্য আক্রমণ লোকেরা দেখেছেন, কুণালবাবুর বারংবার মিথ্যা অপপ্রচার গুলোও মানুষ দেখেছেন। কুণালবাবুর সম্পর্কে জনমানুষের যে ধারণা সেটা আপনি রাস্তাঘাটে বেরোলেই বুঝতে পারবেন যে কুণালবাবুকে মানুষ কি চোখে দেখে। আমি সেটার দিকে যাচ্ছি না। কুণালবাবু কয়েকদিন আগে কিছু ন্যায্য কথা বলেছেন, একটা অরাজনৈতিক অনুষ্ঠানে গেছেন, তার জন্য দল তাকে তাড়িয়েছে। এখানে আমাদের কোনো কিছু এসে যায় না। কুণালবাবু যে দলের পাঠা, তার দল তার মাথায় কাটবে না লেজে কাটবে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। মানে পাঠা মানে ওই সেন্সে বললাম, এটা প্রবাদ আছে বলে বললাম যে কার পাঠাকে মাথায় কাটবে লেজে কাটবে, এই প্রসঙ্গ কুণালবাবুকে বলি। এখন বিষয় যেটা সেটা হচ্ছে কুণালবাবুকে একটা জিনিস জনসমক্ষে এত কিছু বলছেন, কিন্তু একটা জিনিস জনসমক্ষে এখনো বলছেন না। এই যে কদর্য আক্রমণ উনি করতেন, এই যে বিভিন্ন সত্যের উনি অপলাপ করতেন, মিথ্যা অপপ্রচার করতেন, এগুলো কার স্ক্রিপ্ট উনি পড়তেন এটা জনসমক্ষে বলা দরকার। কে এই স্ক্রিপ্ট গুলো লিখে দিত আর কার স্ক্রিপ্ট উনি পড়তেন? এত যখন বৈপ্লবিক কথাবার্তা বলছেন তাহলে এই কথাটাও বলুন, তাহলে কিছুটা হলেও জনমানুষের ক্রেডিবিলিটি তৈরি হবে। যদি বিজেপির দিকে কুণাল ঘোষ ঝুঁকে, বিজেপি কুণাল ঘোষকে নিয়ে কোন রকম কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই দেখাচ্ছেন। কুণাল ঘোষ কি বলেছে না বলেছে, তার দল থেকে পদ গেছে না গেছে, কি হয়েছে না হয়েছে, বিজেপির বিন্দুমাত্র এই সমস্ত বিষয় নিয়ে কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই নেই। দল এই বিষয়ে তার যে অবস্থান সেটা সম্পূর্ণভাবে জনসমক্ষে আছে। এই বিষয়গুলো আমাদের আলাদা করে কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই নেই। তবে কুণাল ঘোষকে, এটা ঠিক কথা যে সত্যি কথা বলার জন্য কুণাল ঘোষকে পেনালাইজ করা হয়েছে দলের মধ্যে। এখন সেই বিষয়টা আদতে কোনো নাটক, কোনো স্ক্রিপ্টেড স্টোরি, এর পেছনে কোনো অভিসন্ধি আছে কিনা সেটা তো আগামী দিন সেটা স্পষ্ট হবে। কিন্তু আবারও বলবো, যদি এটা কুণালবাবুর যদি এটা সত্যিকারের যে মনের কথা হয়ে থাকে, বা কুণালবাবু যদি মনে করেন দল তার সাথে মানে দুর্ব্যবহার করেছে, কুণালবাবুরও বলা উচিত যে এই দীর্ঘদিনের এই তার বিভিন্ন কদর্য আক্রমণ বা বিভিন্ন দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো জনসমক্ষে আনা উচিত। কিন্তু একটা লোক বা একজন ব্যক্তি মুখপাত্র হয়ে একাধিক স্টেটমেন্ট দিয়েছিলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারকা প্রচারের থেকে বাদ, একাধিক পদ থেকে বাদ,
এবং তারপরে ঠিক দলের বিরুদ্ধেই বলছে মুখপাত্র আমি ডিফেন্ড করেছি, নেগেটিভকে পজিটিভ করেছি। এই কমেন্ট গুলো কি রাজনৈতিক যে আমাদের যে ধারণা রাজনীতি সম্পর্কে সেটাকে আরো কি উজ্জ্বল করে? আমি আবারও বলছি, কুণাল ঘোষ এমন একজন ব্যক্তিত্ব নন যার প্রতি সাধারণ মানুষের বা জনমানুষের একটা খুব পজিটিভ ভাইব তুমি পাবে। জনমানুষের বা সাধারণ মানুষের চোখে কোনো পজিটিভ ভাইব তুমি আর যাই হোক কুণাল ঘোষ সম্পর্কে পাবে না। এই কদিন আগে একটি দেশ পত্রিকার একটি বিতর্ক সভায়, সেখানে আমি ছিলাম, সিপিএম এর শতরূপদা ছিল, বাদশাদা ছিল, বিকাশ বাবু ছিলেন, আরো অন্যান্য অনেকে ছিলেন, আর ছিল বাবুল সুপ্রিয় ছিল। সেখানে কুণাল বাবুর যে আচরণ বা কুণাল বাবুর প্রতি জনতার যে মনোভাব, সেটা ওই সভা থেকে স্পষ্ট হয়েছিল। এবং কুণাল বাবুর যে সেই সময় বডি ল্যাঙ্গুয়েজ বা তার যেই সময় কথাবার্তা গুলো, সেগুলো যদি তুমি অন রেকর্ড রাখো, কুণাল বাবুর প্রতি পাবলিক সিম্পাথি থাকবে না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু কুণাল বাবু যেই ধরনের কথাবার্তা গুলো বলেছেন বা যেই ধরনের কার্যকলাপের সাথে দীর্ঘদিন লিপ্ত থেকেছেন, একটাই কথা, সেগুলো জনসমক্ষে আসা উচিত। তার পেছনে হোয়াট ইজ বিহাইন্ড দি স্টোরি সেটা আসা উচিত, যে পেছনে আসল গল্পটা কি সেটা কুণাল বাবু জনসমক্ষে আনা উচিত। যদি তিনি মনে করেন যে দল তার সাথে দুর্ব্যবহার করেছে, তার সাথে যেটা করেছে সেটা তার খুব অপমান লেগেছে, সেই বিষয়গুলো তার স্পষ্টভাবে তুলে ধরা উচিত। দাদা একদম একটু অন্য প্রসঙ্গে আসি। ঠিক ভোটের আগে ওসি বদল, ডায়মন্ড হারবারের ওসি কে ডায়মন্ড হারবার আনন্দপুর নির্বাচন কমিশন, তাহলে এই ওসি বদলটাকে আপনি কিভাবে দেখেন? না, অনেক জায়গায় করার দরকার, কারণ প্র্যাকটিক্যালি সমস্ত জায়গাতে যে বিষয়টা চলছে সেটা হচ্ছে তৃণমূলের দালালি করছে এরা প্র্যাকটিক্যালি। আজকে সকালে আমার কাছে একটা ছবি এসছে, খুব অদ্ভুত ব্যাপার। একজন পুলিশে কর্মরত, সে তার র্যাঙ্কটা হয়তো খুব বড় না, কনস্টেবল র্যাঙ্কের একজনের সিকিউরিটি, সে তৃণমূলের দেওয়াল লিখছে। মানে তুমি ভাবতে পারছো যে কোন জায়গায় দলদাস মানসিকতাটা কোন জায়গায় গেছে। মানে আমি যদি শাসক দলের লোকজনদেরকে যদি তোয়াজ করে চলি তাহলে বোধহয় আমি ভালো থাকবো। তো এই যে তোয়াজ করে চলার মানসিকতার কারণে বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মিথ্যা মামলা, মারধর, খুন খারাপ এগুলো হচ্ছে। তো স্বচ্ছ নির্বাচন করতে গেলে শুধু ওসি নয়, বেশ কিছু জায়গার এসপি, কিছু কিছু কমিশনারেটের কমিশনার, এদেরকে চেঞ্জ করতে হবে, ট্রান্সফার করাতে হবে ইলেকশন কমিশনকে। এবং বিভিন্ন সময় আমরা সেই দাবি জানিয়েওছি, স্পেসিফিক লিখিত আকারে সেই দাবি জানানো হয়েছে। দেখা যাক কি হয়। স্যার কালকে নরেন্দ্র মোদী বলেছেন যোগ্য ব্যক্তিদের পাশে আইনি সহায়তা দিতে পারে, সেটা রাজনৈতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছেন এই কথাটা, তার আগে সুকান্ত মজুমদারও একই কথা বলেছেন। ভারতীয় জনতা পার্টির ঘোষিত অবস্থান এটা, যে আমরা যে যারা যোগ্য, যাদের চাকরি গেছে তাদের পাশে তো আমরা অবশ্যই আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কেবল তাদেরকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করছে। সেই 20,000 চাকরি যাদের গেছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে ব্যবহার করে তিনি তার ওই সমস্ত অযোগ্য ছেলে মেয়েদের যে কুকর্ম, সেই বিষয়গুলোকে ঢাকবার চেষ্টা করছেন, শিখণ্ডী হিসেবে তাদের ব্যবহার করছেন, রাজনীতি করছেন তাদের। এসএসসির অবস্থান হাইকোর্টে একটা অন্যরকম ছিল, এবার সুপ্রিম কোর্টে এসএসসি বলছে যোগ্য অযোগ্য তালিকাটা দিতে পারে, অথবা হাইকোর্টের কোনো বেঞ্চ ওটা দেয়নি। হাইকোর্ট যখন চেয়েছিল কি করছিল, কি করে ডিফারেন্সিয়েশনটা করবে? জাস্টিস চন্দ্রচূড় স্পষ্ট বলেছেন যে তোমার কাছে যদি ওএমআর শিট গুলোই না থাকে, কিসের ভিত্তিতে যোগ্য আর অযোগ্য? মিরর ইমেজ গুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। হাইকোর্ট তো বারংবার সুযোগ দিয়েছে। হাইকোর্টের জজেদের তো খেয়ে দিয়ে কাজ নেই যে এতগুলো লোকের চাকরি খেয়ে নেবে এমনি এমনি। হাইকোর্ট তো কোনো রাজনৈতিক মতবাদে চলে না, হাইকোর্ট তো কোনো রাজনৈতিক চিন্তা নিয়ে চলে না। হাইকোর্টের বিচারপতিদের কাছে যখন একটি মামলা পেশ হয়, মামলাতে লেখা থাকে এই বেনিয়ম হয়েছে, এই বিষয়গুলো আইন সিদ্ধ নয়। ইট ইজ অনলি দেন যখন হাইকোর্ট ইন্টারফেয়ার করে। হাইকোর্ট আইনের সমস্ত প্যারামিটার্স গুলো মেনে যে পিটিশনাররা বা যে মামলাকারীরা মামলা করে, তাদের যে বেআইনি সুলভ যে কার্যকলাপ যে বিভিন্ন অথরিটি যেগুলো করেছে, সেগুলোকে ধরে সেগুলো আইন মতো হয়েছে কিনা এটা বিচারকের বিচার করার কাজ। হাইকোর্ট দেখেছে এগুলো আইন সিদ্ধ বিষয় নয়। হাইকোর্ট অনেক অপরচুনিটি দিয়েছিল তাদেরকে যে সেগ্রিগেট করার জন্য যোগ্য আর অযোগ্যদের, সেটা তারা করেনি, তো তার জন্য বাতিল হয়েছে। এটা তো নতুন কিছু না। তো মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির বিচারালয়, মানে কোট আনকোট সেটাই বলেছেন। চূড়ান্ত আদালত অবমাননাকর একটা বক্তব্য, এবং এটা নিয়ে আমরা আদালতের দ্বারস্থও হয়েছি। দেখা যাক কি হয়। দাদা রাজ্যপাল একটা নবতম বিতর্কের একটা সৃষ্টি করেছেন। রাজ্যপাল ইস্যুতে একাধিক কমেন্ট আমি দেখছি তৃণমূলদের, শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, আপনি এটাকে কিভাবে দেখেন? খুব দুর্ভাগ্যজনক। দেখুন, আমি শুধু এটা আইনগত জায়গাটাই বলছি, কেউ একজন অভিযোগ করেছে, এখনো সত্যি মিথ্যা এইসব নিয়ে বলাটা উচিত হবে না। তবে সারা বাংলার মানুষ বুঝতে পারছে যে এই বিষয়গুলো কতটা নোংরা এবং কদর্য হতে চলেছে বা হয়েছে। একটা কথাই বলবো, যারা এগুলো করছে তারা পড়াশোনা করে করছে না,
রাজ্যপাল ইজ ইমিউন আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এগুলো করে কোনো লাভ হবে না। এগুলো জনসমক্ষে এনে যদি কেউ মনে করে যে এটা রাজ্যপালের তার মানহানি করবে, ওই বিষয়গুলো করবে, এগুলো ঠিক হচ্ছে না। আর আমার খুব লাগছে, আশ্চর্যজনক বিষয়, পলিটিক্যাল অ্যাঙ্গেলটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মেয়েটার প্রতি তার দরদ, তার সহানুভূতি একদম উতলে পড়ছে যে রাজ্য সরকার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই দীর্ঘদিন ধরে সন্দেশখালীর যে ঘটনা, মা বোনদের উপর অত্যাচার, দীর্ঘদিন ধরে যে যৌন লাঞ্ছনা, যে যৌন নিপীড়ন তাদেরকে সহ্য করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে একটা বাক্যবায়ও কোথাও করলেন না। এই জায়গাটাই মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে বিষয়টা। শেষ প্রশ্ন, লোকসভা নির্বাচন একদম সামনে এসছে, কিভাবে দেখছেন? এবং লড়াইটা কি বিজেপি ভার্সেস তৃণমূল, মানে বামেদের একাধিক ভালো ক্যান্ডিডেট? দেখো, বামেদের ক্যান্ডিডেট যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, সেটার দিকে আমি বলবো না, কিন্তু লড়াইতে নেই কংগ্রেস বা বাম, কোথাও লড়াইতে নেই। এই জায়গাটার খুব, তোমাকে যদি বলি যে একদম রুট লেভেল কজটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে একটা অবস্থান, আর হচ্ছে তোমার দিল্লিতে গিয়ে একটা অবস্থান। মানুষ এত বোকা নয়। আমি তোমাকে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন বলছি, ধরো দেখা গেল কংগ্রেস তৃণমূল সব মিলিয়ে গিয়ে দেখা গেল যে 270-এ গিয়ে আটকে গেল। 5টা বা 6টা সিটের জন্য তখন সিপিএম এর বা বামেদের প্রয়োজন পড়ল। তারা সেই মন্ত্রিসভায় থাকবেন তো, সেই সরকারের অংশীদার হবেন তো? ওই সমস্ত ভাষা কথা বললে হবে না যে আমরা বাইরে থেকে সমর্থন দেবো, মানে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য তাদের অবদান থাকবে তো। এই প্রশ্নটা তাদেরকে করতে হবে। তখন বললে চলবে না যে বাংলার রাজনীতি, তাহলে বাংলার যে সমস্ত কমরেডরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, গলার শিলা ফুলিয়ে চিৎকার করছেন চোর ধরো জেল ভরো, যারা মনে করেন যে তৃণমূলের বিরুদ্ধে এখানে সমস্ত লড়াই সংগ্রাম তারা করছে, তৃণমূলের বিরুদ্ধে তারা 1 ইঞ্চি লড়াই ছাড়ছেন না, সেই সমস্ত কমরেডদের মানসিকতা কি হবে যখন সেই সরকারের, একই সরকারের অংশীদার কংগ্রেস তৃণমূলের সাথে বামেদের হতে হবে? আমি বলছি এটা তো দেশের নির্বাচন, এটা তো কোনো রাজ্যের নির্বাচন নয়। এই দেশের নির্বাচনের ক্ষেত্রে বামেদের কি ভূমিকা হবে যদি এই ইন্ডিয়া সরকারের, এই ইন্ডিয়া যে জোট হয়েছে আর কি, ইন্ডি জোট যেটা হয়েছে, এটার মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যদি আলটিমেটলি দেখা যায় যে বামেরাও তৃণমূল আর কংগ্রেসের সাথে একসাথে সরকারের অংশীদার, এই জায়গাটা তারা স্পষ্ট করে বলতে পারবে। তো সেই জায়গাতেই মানুষের মনে বামেদের প্রতি বা কংগ্রেসের প্রতি এই জায়গাতে একটা যথেষ্ট কনফিউশন আছে। তারা ভাবছে যে বামেদেরকে বা কংগ্রেসকে ভোট দেওয়া মানেই হচ্ছে গিয়ে সুবিধা করে দেওয়া তৃণমূল। সুজন বাবু ক্যান্ডিডেট হয়েছেন দমদম লোকসভা, আলটিমেটলি ওটা সৌগত বাবুকে জেতানোর জন্য সিপিএম এর ক্যান্ডিডেট। আপনার কেন মনে হচ্ছে এটা? অটোমেটিক্যালি তারা চেষ্টা করবে যদি বিরোধী ভোটে যত ভাগ বসাতে পারবে ওখানে গিয়ে জেতার জায়গাতে কোথাও। আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি, তুমি লিখে নাও, পশ্চিমবঙ্গ থেকে বাম কংগ্রেসের যদি হয় খুব বেশি হলে একটা, তাও কংগ্রেস পেতে পারে, আমি আসন স্পেসিফিক বলবো না, বামেদের একটাও আসন আসবে, কোথাও কিছু নেই, কিচ্ছু নেই। কারণ মানুষ এই বিভ্রান্তিকর রাজনীতিতে বিশ্বাসী নয়। আমি যে কথাটা বারবার বলতাম, কলকাতায় চোর দিল্লিতে গেলে সাধু হয়ে যায়। এখানে যে সিপিআই করে যে ছেলেগুলো, ওই সৈকত আছে, সুরজনীল আছে, এরা তো নেতৃস্থানীয়, এবং অন্যান্য যারা নেতৃত্ব যারা আছে, তাদের মনের অবস্থাটা কি হয় যখন তারা দেখে যে ডি রাজা জড়িয়ে ধরছে এই গরুচর কয়লাচরটাকে? তারা বাংলায় এসে কি বোঝাবে? তাদের সর্বভারতীয় নেতা এখানে গরুচর কয়লাচরটাকে জড়িয়ে ধরছে, আর তারা এখানে আন্দোলন করছে তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের লোকগুলোর ক্ষেত্রেও সেই একই, সেই বেদনা, সেই যন্ত্রণার কথাই আমি বলতাম যখন কংগ্রেসে ছিলাম, যে এখানে কংগ্রেসের লোকেরা মার খাচ্ছে, ওখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বিস্কুটে, এই কফিতে, চাতে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, আর কি হাসি তাদের। এই দৃশ্যটা শহীদ তপন কান্দুর বউকে জিজ্ঞেস করুন যে গিয়ে দেখতে কেমন লাগে, ফুলচাঁদ ছেলেকে আর বাড়ির লোককে গিয়ে জিজ্ঞেস করুন যে কেমন লাগে। সম্পূর্ণ নীতি নৈতিকতা বিহীন বিষয়গুলো। আপনি কংগ্রেসের ওই স্ট্রাকচার, ওই পুরনো সহকর্মীদের মিস করেন? মিস করার ব্যাপার না, ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে শিবম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমি আমার জীবনের একটা বড় অংশই দলটার সাথে কাটিয়েছি, এবং এই দলটার অবক্ষয়টাও চোখের সামনে হতে দেখেছি। এত অবক্ষয় হয়েছে দলটার, আজকে দেখো নেতৃত্বের মধ্যে কোনো কনফিডেন্স নেই কংগ্রেস দল। আমেঠি থেকে রাহুল গান্ধী পালিয়ে যাচ্ছে, লড়ছেন না। এখানে কংগ্রেসের সাথে জোট কি হচ্ছে না হচ্ছে, এই যে জোটটা হয়েছে বামেদের সাথে, আলটিমেটলি
বিমান বাবু অধীর বাবুকে যৌথ প্রেস কনফারেন্স করে বোঝাতে হচ্ছে কর্মীদের যে সবাই মিলে মাঠে নামুন। তুমি ব্যারাকপুর দিয়ে এসছো তো, তুমি এখানে সিপিএম এর দেওয়ালগুলো দেখো, কোথাও লিখেছে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী? দেখো দেওয়ালগুলো যাওয়ার সময় পারলে দেখো, তুমি একটা দেওয়াল এদিকে পাবে না যেখানে লেখা আছে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। জোট কিসের? কংগ্রেসের মতন প্রার্থী তালিকা দিয়ে দিচ্ছে, সিপিএম মতন প্রার্থী তালিকা দিয়ে দিচ্ছে। ওইখানে নেপাল মাহাতো সিটে ওখানে ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট আছে, ওখানে অমুকের আসনে কংগ্রেসের ক্যান্ডিডেট আছে, মানে এরা কোচবিহারের আসনে ফরওয়ার্ড ব্লক লড়ছে, সেখানে কংগ্রেস লড়ছে। কিসের জোট? কোনো কোঅর্ডিনেশন নেই, কোনো কিচ্ছু নেই, কোনো মাথা নেই, কোনো মুন্ডু নেই, কোনো ন্যারেটিভ নেই, কিচ্ছু নেই। শুধু ওই এক গতে বাঁধা কথা, সেটিং। বিজেপি আর তৃণমূলের সেটিং আছে। বিজেপি আর তৃণমূলের সেটিংটা কিন্তু মানুষ সাদা চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু ওই ডি রাজা সীতারাম ইয়েচুরির এই গরুচোর কয়লা চোরটাকে বুকে জড়িয়ে ধরাটা ওটা মানুষ সাদা চোখে দেখতে পাচ্ছে। একই ইন্ডিয়ার মঞ্চে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাইকে একসাথে বসতে দেখতে পাচ্ছে, কিন্তু এটা দেখতে পাচ্ছে না যে কোনো রাজনৈতিক মঞ্চে বিজেপি আর তৃণমূল একসাথে গিয়ে কোথাও বক্তৃতা করছে, সেটা দেখতে পাচ্ছে না। কিন্তু লড়াইটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। জায়গায় জায়গায় ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, মিথ্যে মামলায় তারা জর্জরিত হচ্ছে, তাদের খুন হতে হচ্ছে, বাড়িঘরদর ভাঙচুর হচ্ছে। এই যে পোস্টপোল ভায়োলেন্স 2021 সালের নির্বাচনের পরে বিজেপির মতন কোন পার্টিটা এফেক্টেড হয়েছে বলুন তো? কোন গ্রামে, কোন জায়গাতে এমন কোন গ্রাম নেই, এমন কোন শহর নেই যেখানে বিজেপির লোকেরা মার খায়, তাদের বাড়ি ভাঙচুর হয়নি? আপনি ইডি সিবিআই ব্যর্থতাটা ওরা সেটিং বলে বলেন, যে ইচ্ছা করলে ইডি সিবিআই অনেক কিছু করতে পারে। এটা তো কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, কোর্ট তো সমস্তটা মনিটর করে। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন সেটিং হয় না? সেটিং এর কোনো জায়গা নেই। তৃণমূলকে বিজেপির কোনো মানে বিজেপির কোনো প্রয়োজন নেই। তৃণমূলকে কিসের জন্য সেটিংটা করবে? বিজেপি যদি তাও বুঝতাম যে কোনো আসন নির্ভরশীল জায়গায় থাকতো তৃণমূল সমর্থন দেবে, কোথাও তো জায়গাই নেই। সেটা দূর দূরান্তে কোনো সম্ভব নেই যে বিজেপিকে কারোর উপর নির্ভরশীল হতে হবে। বিজেপি তো এমনি সিঙ্গেল মেজরিটি পাবে, তো সেখানে তৃণমূলের প্রতি কিসের নির্ভরতা থাকবে? কিসের সেটিং করতে হবে তৃণমূলের সাথে? আমি এই কথাটাই বুঝি না যে সেটিংটা করবে কেন। মানে দেয়ার হ্যাজ টু বি সাম রিজন বিহাইন্ড। ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে যে সাংগঠনিক ধাঁচা আছে, সাংগঠনিক কাঠামো, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট শক্তিশালী। এখানে তৃণমূলকে প্রয়োজন হবে কেন? মানে কিছু কিছু প্রার্থী চয়ন করেছে বিজেপি, সেই প্রার্থী চয়ন নিয়ে অনেক প্রশ্ন উঠছে। দেখুন সেটা কেউ ডায়মন্ড হারবারটাই আপনি ভাবতে পারেন। ডায়মন্ড হারবার বিজেপিকে কে বললো বিজেপি ছেড়ে দিয়েছে? বিজেপির দীর্ঘদিনের ওখানে জেলা সভাপতি ছিলেন, তিনি একজন গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির নেতা। বিজেপি তো ওই মানে ধরে নাও গুজরাট থেকে কোনো পাঠা বলি দেওয়ার জন্য এখানে তো ইয়ে আসেনি কাউকে। তৃণমূল যেরকম গুজরাট থেকে একজন পাঠা বলি দেওয়ার জন্য একটা সিটে ক্যান্ডিডেট করেছে, তেমন তো কোনো পরিযায়ী ক্যান্ডিডেটকে ওখানে নিয়ে যায়নি। ওখানে দি সান অফ দি সয়েল ইজ কন্টেস্টিং, তাতে কি অসুবিধা আছে? ওখানে দীর্ঘদিনের তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তৃণমূলের কাছে মার খেয়েছেন, তিনি এফেক্টেড, তার পরিবার এফেক্টেড, যেভাবে তার উপরে আক্রমণ হয়েছে, তো সেখানে তিনি লড়াই করছেন, তো অসুবিধার কি আছে? শেষ পার্টি আসি। কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে একটা বিক্ষোভ করলেন বিতর্কিত চাকরি প্রার্থী। খুব অন্যায় কাজ হয়েছে, এটা খুব অন্যায় কাজ হয়েছে। কোর্টটা এই সমস্ত নাটকবাজি করার জায়গা না। যারা এই নাটকবাজি গুলো করছেন, এগুলো তৃণমূলের শেখানো বুলি যারা আওড়াচ্ছেন, খুব ভুল কাজ করছেন। বিকাশ বাবু আমার দলের লোক নয়, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল কলিগ হিসাবে, আমার প্রফেশনাল সিনিয়র হিসাবে বিকাশ বাবুর সাথে যেটা হয়েছে, এটা যদি কল্যাণ বাবুর সাথেও কেউ করতেন, আমি সেটা আমি বলতাম যে না, ঠিক হয়। কোর্টটা এই সমস্ত নাটকবাজি করার জায়গা না। আর বিকাশ বাবুকে ধরে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি হিম্মত থাকলে ঘেরাও করুন, ওখানে পারছেন না বলে বিকাশ বাবুকে ঘেরাও করছেন? কোনো মাথা মুন্ডু আছে এই বিষয়গুলো? বিকাশ বাবুকে এই জিনিসটা যেটা করেছে, খুব অন্যায় কাজ করেছেন। বিকাশ বাবু দীর্ঘদিন ধরে মামলা করেছেন। বিকাশ বাবু একজন আইনজীবী হিসেবে মামলা করেছেন, সেখানে তিনি কোর্টের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, সেই ভিত্তিতে দাঁড়িয়ে কোর্ট সমস্ত চাকরি বাতিল করেছে। কারণ কোর্টের কাছে সেই বাছার জায়গাটা ছিল না। বারবার বলছি যে কোনটা ঠিক কোনটা ভুল। এটা যদি কেউ করে থাকতে পারতো, সেটা সরকার করতে পারতো, সেটা সরকার করেনি। সরকার করেনি এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেনি। কারণ সরকার জানতো এটা যদি ডিস্টিংশনটা করে দিই, তাহলে ওই বাদবাকি 5-6 হাজার ছেলেমেয়েরা আমাদের ছিঁড়ে খাবে, সোজা গিয়ে কালীঘাটে কলার ধরবে, ঘর থেকে টেনে হিরির করে এনে রাস্তায় ফেলে মারবে। এই জনরোষ সরকার সামাল দেওয়ার মতন জায়গায় ছিল না বলে সরকার এটা ইচ্ছাকৃত ভাবে করেছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে বলছেন এটা সরকারি ইচ্ছাকৃত একটা চাল, এবং সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবীরা যেভাবে সওয়াল করেছেন তা ক্যাবিনেট বাঁচানোর সওয়াল ছিল, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সওয়াল ছিল না। বললেন লিখে রাখুন, বামেরা লোকসভা নির্বাচনে একটা সিটও পাবেন না। ভিনটেজ
আক্রমণাত্মক কৌস্তব বাগচি অনেকদিন পর আমাদের চ্যানেলে দেখতে পাবেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ কৌস্তবদা, ধন্যবাদ আপনাদেরও।